শান্তি আলোচনার আগে পাল্টাপাল্টি দোষারোপ ইরান যুক্তরাষ্ট্রের দুই শর্ত তেহরানের। আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি ট্রাম্পের। মধ্য গাজায় ইসরায়েলি বিমান হামলায় 6 জন নিহত। শান্তি চুক্তির পরেও এ পর্যন্ত 700 ফিলিস্তিনের প্রাণহানি। অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনে 32 ঘণ্টার যুদ্ধবিরতি রাশিয়ার। শনিবার বিকেল 4টা থেকে রবিবার রাত পর্যন্ত কার্যকর। চীন তাইওয়ানের ঐক্য অনিবার্য জানালেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রীর সম্মতি। এবং চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন 4 নভোচারী। 10 দিনে 2.5 লাখ মাইলের বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ড। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান রাকা। আলোচনায় বসার আগেই পাল্টাপাল্টি দোষারোপ করছে ইরান ও যুক্তরাষ্ট্র। আজ পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি আলোচনার কথা রয়েছে। তবে আলোচনা শুরুর আগে দুটি শর্ত দিয়েছে তেহরান। অন্যদিকে আলোচনা ব্যর্থ হলে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী মঙ্গলবার ওয়াশিংটনে লেবানন পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তুতি শুরু হয়েছে। এর মধ্যেও লেবাননে ব্যাপক হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। বিস্তারিত সামির শিহাবের রিপোর্টে। পাকিস্তানের স্থানীয় সময় শুক্রবার শান্তি চুক্তি আলোচনার সময় নির্ধারিত থাকলেও আন্তর্জাতিক সময়ের হেরফেরে সেই আলোচনা গড়িয়েছে শনিবারে। ইতিমধ্যেই ইরানের প্রতিনিধি দলের প্রধান আলোচকরা ইসলামাবাদে এসে পৌঁছেছেন। বিশেষজ্ঞ উপদেষ্টা, গণমাধ্যম প্রতিনিধি, কূটনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্টরা সহ দলে রয়েছেন মোট 71 জন সদস্য। এদিকে আলোচনায় তেহরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি আরো বলেন, দুইটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করা যাবে না। এর একটি হলো লেবাননের যুদ্ধবিরতির বাস্তবায়ন এবং অন্যটি ইরানের জব্দকৃত সম্পদের ছাড়। অন্যদিকে ইরান সৎ মনোভাব নিয়ে আলোচনা করতে চাইলে উন্মুক্ত হাত বাড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এমন মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সঙ্গে আলোচনায় পারমাণবিক অস্ত্র সংক্রান্ত বিষয়েও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে আবারও ইরানে হামলা চালানোর হুমকি দেন তিনি। ট্রাম্প বলেন, সমঝোতা না হলে ইরানে আঘাত হানার লক্ষ্যে মার্কিন যুদ্ধজাহাজগুলোতে গোলাবারুদ বোঝাই করা হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে দেইর কানুন, রাস আল আইন শহরে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে মঙ্গলবার ওয়াশিংটনের আলোচনার কথা রয়েছে। জানা গেছে, এই আলোচনার আয়োজন শুরু করতে যুক্তরাষ্ট্রে নিযুক্ত লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূত এবং লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে একটি ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ শুরুর পর এটি দুপক্ষের মধ্যে সরাসরি আলাপ। তবে ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়া লাইটার বলেছেন, ওয়াশিংটনে লেবানন বিষয়ে আলোচনায় সম্মত হলেও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না তেল আবিব। এদিকে সৌদি আরবে উৎপাদন ব্যাহত হওয়া ও সরবরাহ কমার খবরে বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। এলএনজি উৎপাদন আবার চালু করতে কাজ শুরু করেছে কাতার। সামিউল শিহাব, আরটিভি। মধ্য গাজার বুরিজ ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার ভোরে একটি পুলিশ চেকপয়েন্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি ইসরায়েলি সামরিক বাহিনী। গত অক্টোবরে হওয়া শান্তি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি সহিংসতা থামছে না। চুক্তির পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় 700 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তবে পুলিশ সদস্যের লক্ষ্য করে চালানো এই হামলা ওই অঞ্চলে নতুন করে অস্থিরতা তৈরি করছে। অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনে 32 ঘণ্টার একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের নির্দেশ অনুযায়ী এই বিরতি শনিবার বিকেল 4টা থেকে শুরু হয়ে রবিবার রাত পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে ছুটির দিনে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 5ম বছরে এটি প্রথম বিরতির প্রচেষ্টা নয়। গত বছরের ইস্টারেও 30 ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন পুতিন। তবে পাল্টাপাল্টি হামলার অভিযোগে সেটি সফল হয়নি। কিয়েভ এখনও এই ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে রুশ বাহিনীর যেকোনো উস্কানি মোকাবিলায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তির মিশন নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী চেং লি-উন। এ নিয়ে প্রায় এক দশক পর প্রথম নেতা হিসেবে চীন সফর করলেন তাইওয়ানের বিরোধী দল কুওমিন্টাং এর চেয়ারপারসন চেং। বৈঠকে দুই নেতাই চীন তাইওয়ানের একত্রীকরণের বিষয়ে সম্মতি জানিয়েছেন। বৈঠক শেষে এক বিবৃতিতে প্রেসিডেন্ট শি বলেন, চীন ও তাইওয়ানের মানুষ একতাবদ্ধ হবেই হবে, এটি অনিবার্য। বৈঠকে চেং ও জোর দিয়ে বলেন, চীন ও তাইওয়ানের নেতাদের রাজনৈতিকভাবে বিপরীতমুখী অবস্থান ও পারস্পরিক বৈরিতা ত্যাগ করে সংলাপে বসা এবং শান্তিপূর্ণভাবে সমাধানের পথ খোঁজা উচিত। বিশ্বজুড়ে জ্বালানির সংকট ও যুদ্ধাবস্থা চললেও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় স্থিতিশীল চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে দেশটির তেলের নির্ভরতা কমিয়ে ইলেকট্রিক যানবাহন, সৌর ও বায়ুবিদ্যুতে বিশাল বিনিয়োগ করেছে। এমনকি কাঁচামাল উৎপাদনে তেলের বদলে কয়লা ব্যবহারের জার্মান কৌশল অবলম্বন করছে বেইজিং। 2004 সাল থেকে শুরু হওয়া বিশাল তেল মজুত ও জ্বালানি বৈচিত্র্যই বর্তমান বৈশ্বিক অস্থিরতায় চীনকে দিচ্ছে বাড়তি সুরক্ষা। চীনের এই গোপন ক্রাইসিস শিল্ড নিয়ে বিস্তারিত থাকছে আজহার স্বপ্নিলের রিপোর্টে। বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবক শক্তি চীন। এবারের যুদ্ধে চীনকে দৃশ্যের অন্তরালে দেখা গেলেও সবসময় যুদ্ধ বিশ্লেষকদের চোখে আলোচনায় ছিল দেশটি। এর কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা, তখন আশ্চর্যজনকভাবে তুলনামূলক স্থিতিশীল রয়েছে চীন। প্রশ্ন উঠছে, ইরানকে ঘিরে এই সংঘাত কি আগে থেকেই অনুমান করেছিল বেইজিং? আর সেই কারণে কি বছরের পর বছর ধরে গোপনে তৈরি করেছিল নিজেদের ক্রাইসিস শিল্ড? বিশ্লেষকদের মতে বিষয়টি হঠাৎ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকে চীনের নীতিতে বড় পরিবর্তন দেখা যায়। তার নেতৃত্বে জ্বালানি, শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে জাতীয় নিরাপত্তার কেন্দ্রে নিয়ে আসা হয়। এই যেমন বিশ্ব যখন তেলের উপর নির্ভরশীল, তখন চীন ধীরে ধীরে সরে গেছে সেই নির্ভরতা থেকে। একসময় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি চালিত গাড়ির বাজার হলেও এখন চীন ইলেকট্রনিক যানবাহনের শীর্ষে। এর ফলে পেট্রোল ডিজেলের চাহিদা কমেছে উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, কারখানার কাঁচামাল তৈরিতেও তারা তেলের বদলে কয়লা ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তি মূলত জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিল। আর সেই কৌশলই চীনকে দিয়েছে বিকল্প শক্তি। মূলত 2004 সাল থেকে চীন তাদের জরুরি তেল মজুত বাড়াতে শুরু করে। বিশেষ করে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই মজুত আরও দ্রুত বাড়ানো হয়েছে, যা বর্তমান সংকটে বড় সুরক্ষা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে যখন হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র, চীন তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত, কারণ তাদের জ্বালানি ব্যবস্থায় বৈচিত্র্য এসেছে। বিদ্যুৎ চালিত ট্রেন, ইভি ও নবায়নযোগ্য শক্তির প্রসার তাদের ঝুঁকি কমিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে শিল্প খাতকে জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে দেখে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পর এই কৌশল আরও জোরদার হয়। শি জিনপিং স্থানীয় শিল্প, প্রযুক্তি এবং কাঁচামাল উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেন। সমালোচকরা বলছেন, চীন শুধু বিকল্প খুঁজেনি, বরং ভবিষ্যতে জ্বালানিতেও বাজি ধরেছে। সৌর, বায়ু ও জলবিদ্যুতে $1,000 কোটি বিনিয়োগ করে তারা এমন এক অবস্থানে গেছে যেখান থেকে টানা 2 বছর ধরে তেলের চাহিদা কমছে। আর এভাবে বিশ্ব যখন যুদ্ধ, জ্বালানি সংকট আর সরবরাহ বিপর্যয়ে দিশেহারা, চীন তখন অনেকটাই প্রস্তুত। এটি কেবল ভাগ্য নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশল, পরিকল্পনা এবং নেতৃত্বের ফল। আজহার স্বপ্নিল, RTV। দীর্ঘ 5 দশকেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে সফলভাবে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। শনিবার সকালে তাদের বহনকারী ওরিয়ন মহাকাশটি প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। 10 দিনের এই মিশনে পৃথিবী থেকে রেকর্ড 2,52,757 মাইল পথ পাড়ি দিয়ে নতুন ইতিহাস গড়েছেন তারা। নভোচারীদের মধ্যে ক্রিস্টিনা কোচ প্রথম নারী এবং ভিক্টর গ্লোভার প্রথম অশ্বেতাঙ্গ হিসেবে চাঁদের কক্ষপথ ভ্রমণের গৌরব অর্জন করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের অভিনন্দন জানিয়ে বলেছেন, নাসার পরবর্তী লক্ষ্য এখন মঙ্গল গ্রহ। চন্দ্রাভিযান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামির শিহাব। Now bound for the moon, humanity's next great voyage begins. দীর্ঘ 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার অবসান। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ শেষে এক নতুন ইতিহাস রচনা করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস 2 মিশনের 4 অকুতোভয় নভোচারী।
শনিবার সকালে তাদের বহনকারী মহাকাশযান ওরিয়ন প্রশান্ত মহাসাগরের বুকে নেমে আসে আলতো করে। স্যান ডিয়েগো উপকূলের নীল জলরাশিতে তাদের বহনকারী ক্যাপসুল ইন্টিগ্রিটি আছড়ে পড়ার সাথে সাথেই লেখা হয় মহাকাশ জয়ের এক নতুন মহাকাব্য। Crew members now out of integrity. নাসার রিস হোয়াইটম্যান, ভিক্টর গ্রোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেনের এই মিশনটি কেবল একটি মহাকাশ যাত্রা ছিল না, এটি ছিল মানবজাতির এক অদম্য ইচ্ছাশক্তির প্রতিফলন। 10 দিনের এই রোমাঞ্চকর অভিযানে পৃথিবী থেকে রেকর্ড 2.5 লাখ মাইল দূরে গিয়েছেন নভোচারীরা, আর সব মিলিয়ে তারা পাড়ি দিয়েছেন প্রায় 7 লাখ মাইল, যা মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অনন্য মাইলফলক। গৌরবের নতুন পালক যুক্ত হয়েছে আরও কয়েকটি। চাঁদের কক্ষপথে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হিসেবে রেকর্ড করেছেন ক্রিস্টিনা কচ, আর চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম অশ্বেতাঙ্গ নভোচারী হিসেবে খ্যাতি কুড়ালেন ভিক্টর গ্লোভার। চাঁদের পাশ দিয়ে যাওয়ার সময় 7000-এর বেশি ছবি তোলে আর্টেমিস। এর মধ্যে রয়েছে চমৎকার আর্থসেট বা পৃথিবীর অস্ত যাওয়া, চন্দ্রপৃষ্ঠের গর্ত, প্রাচীন লাভার প্রবাহ এবং মিল্কি ওয়ে গ্যালাক্সির দৃশ্য। এছাড়াও চাঁদের পৃষ্ঠের ফাটল, লাভার প্রবাহ এবং উল্কাপাত পর্যবেক্ষণ করেছেন নভোচারীরা। এই সাফল্যের উপর ভিত্তি করেই আগামী দিনে চাঁদে মানুষের স্থায়ী বসবাস এবং সেখান থেকে মঙ্গলে পাড়ি জমানোর স্বপ্ন দেখছে নাসা। সামিউল শিহাব, RTV। ভারত বাংলাদেশ সীমান্ত সহ বিভিন্ন ইস্যুকে পুঁজি করে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। কলকাতার নিউ টাউনের একটি হোটেলে ইশতেহার ঘোষণা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ। অমিত শাহ বলেন, এই ইশতেহার এই রাজ্যের মানুষকে নিরাশা থেকে আলোর পথ দেখাবে। এছাড়া তৃণমূলের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সোনার বাংলা গড়তে এবার বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে অভিন্ন দেওয়ানি বিধি, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বলে আশ্বাস দেন অমিত শাহ। তিনি বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে সীমান্তের উন্মুক্ত স্থানে কাঁটা তারের বেড়া দেওয়া হবে। ক্ষুদ্র আয়তন ও সীমিত জনসংখ্যা সত্ত্বেও এখন মধ্যপ্রাচ্যের অপরাজেয় শক্তি ইসরায়েল। যুক্তরাষ্ট্রের অটুট সামরিক কূটনৈতিক সমর্থন, বিশ্বসেরা গোয়েন্দা সংস্থা মোসাদ এবং বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ দেশটিকে শক্তিশালী করেছে। এছাড়া সাইবার সিকিউরিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিতে নেতৃত্ব দিয়ে তারা স্টার্টআপ নেশন হিসেবেও স্বীকৃত। ইসরায়েলের সামরিক সক্ষমতা ও আন্তর্জাতিক কূটনীতির নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আজহার স্বপ্নীল। ইসরায়েল মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ, যার পরিকল্পনায় আজ বিশ্বে এত অস্থিরতা। এটি আয়তনে ছোট, জনসংখ্যাও সীমিত, কিন্তু সামরিক শক্তি, প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাব সব মিলিয়ে বিশ্ব রাজনীতিতে বড় খেলোয়াড়। প্রশ্ন হচ্ছে কেন? বলা হয় ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি তার কৌশলগত মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। উন্নত অস্ত্র, গোয়েন্দা তথ্য এবং আন্তর্জাতিক ফোরামে রাজনৈতিক সুরক্ষা সবই এই জোটের অংশ। এছাড়া ইসরায়েল বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু রেখেছে, ফলে নাগরিকদের বড় অংশই প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বের অন্যতম দক্ষ হিসেবে পরিচিত। প্রযুক্তি নির্ভর যুদ্ধ, সাইবার সক্ষমতা এবং প্রতিরক্ষা ব্যবস্থা সব মিলিয়ে অনেক এগিয়ে এই ইহুদি রাষ্ট্র। ইসরায়েলকে বলা হয় স্টার্টআপ নেশন। সাইবার সিকিউরিটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, কৃষি প্রযুক্তি, বিভিন্ন ক্ষেত্রে তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। এই প্রযুক্তিগত শক্তি শুধু অর্থনীতি নয়, সামরিক ক্ষেত্রেও তাদের এগিয়ে রেখেছে। বিশ্বজুড়ে বিনিয়োগ, গবেষণা এবং উচ্চশিক্ষার সঙ্গে সংযোগ ইসরায়েলকে একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত করেছে। এদিকে মধ্যপ্রাচ্যের অনেক দেশ নিজেদের অভ্যন্তরীণ সমস্যা, রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন স্বার্থে ব্যস্ত, ফলে একটি ঐক্যবদ্ধ অবস্থান তৈরি হয় না। সাম্প্রতিক সময়ে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে, যা কৌশলগত ভারসাম্য বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত, যেমন হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা, বৈশ্বিক শক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে ইসরায়েল একটি কৌশলগত অবস্থানে রয়েছে, যা পশ্চিমা শক্তিগুলোর কাছে গুরুত্বপূর্ণ। তবে সমালোচকদের অনেকে মনে করেন একটি নির্দিষ্ট গোষ্ঠী সবকিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু বাস্তবে আন্তর্জাতিক রাজনীতি অনেক বেশি জটিল। এখানে জোট, অর্থনীতি, প্রযুক্তি, কূটনীতি সব মিলিয়ে শক্তির ভারসাম্য তৈরি হয়।
কিন্তু ইসরায়েলের শক্তির পেছনে কোনো একক কারণ নেই, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তিগত অগ্রগতি, শক্তিশালী মিত্র এবং আঞ্চলিক বাস্তবতা সব মিলিয়ে তারা এই অবস্থানে এসেছে, এমনটি মনে করেন মধ্যপ্রাচ্যের বিশ্লেষকেরা। তাই প্রশ্নটা শুধু কে কাকে নিয়ন্ত্রণ করছে নয়, বরং কে কিভাবে নিজেদের শক্তি তৈরি করেছে। আচ্ছা স্বপ্নীল, RTV। 2026 ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই মেগা টুর্নামেন্টের 104টি ম্যাচ পরিচালনার জন্য 170 জন ম্যাচ অফিসিয়ালের বিশাল তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের দাপট, আর বড় আকর্ষণ হিসেবে থাকছে রেফারিদের শরীরে বডি ক্যামেরা। বিস্তারিত কাজী মাহিম হাসানের রিপোর্টে। দরজায় করা নাড়ছে গেটের সোয়ান আখ্যাত ফুটবল বিশ্বকাপের 23তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে ফুটবল পাড়ায় বইছে উত্তেজনার ঝড়। এই আসর শুধু দলগুলোর সংখ্যা বৃদ্ধির কারণেই নয়, ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও গড়তে চলেছে নতুন ইতিহাস। 48 দল নিয়ে প্রথমবারের মতো বিশ্ব আসর আয়োজন হওয়ায় ইতিমধ্যে 64 থেকে ম্যাচ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 104টিতে। এত সংখ্যক ম্যাচ পরিচালনার জন্য রেকর্ড 170 জন ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে ফিফা, যা এই টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ। এই বিশাল বহরে থাকছেন 52 জন রেফারি, 88 জন সহকারী রেফারি এবং 30 জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি, যা কাতার বিশ্বকাপের তুলনায় 41 জন বেশি। এই তালিকায় সবচেয়ে বেশি দাপট লক্ষ্য করা গেছে দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি দল আর্জেন্টিনা ও ব্রাজিলের। এই দুই দেশ থেকে মোট 18 জন অফিসিয়াল দায়িত্ব পালন করবেন। এদিকে এশিয়ার 7টি দেশ থেকে মোট 21 জন ম্যাচ অফিসিয়াল প্রতিনিধিত্ব করবেন। আসন্ন বিশ্বকাপে নারী রেফারিংও এগোচ্ছে এক ধাপ। যুক্তরাষ্ট্রের তরি পঞ্চর সাথে থাকবেন আরও 5 জন অফিসিয়াল। তাদের নিয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গ নারী অনফিল্ড অফিসিয়েটিং দল গঠন করা হয়েছে। এর আগে 2022 বিশ্বকাপে ফ্রান্সের স্টেফানে ফ্লাপার্ড পুরুষদের ম্যাচ পরিচালনা করে নতুন দিগন্তর উন্মোচন করেছেন। এই মেগা টুর্নামেন্টে আরেকটি বড় আকর্ষণ রেফারিদের শরীরে বডি ক্যামেরার ব্যবহার। এর আগে পরীক্ষামূলকভাবে ক্লাব বিশ্বকাপে ব্যবহৃত এই প্রযুক্তি এবার বিশ্বকাপের মূল পর্বে যুক্ত হচ্ছে। ফলে দর্শকরা ম্যাচের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও কাছ থেকে দেখতে পারবেন। ফিফা জানিয়েছেন গত 3 বছর ধরে পারফরমেন্স মূল্যায়নের মাধ্যমে এই বিশাল প্যানেল নির্বাচন করা হয়েছে। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু খেলোয়াড় বা দলের দিক থেকেই নয়, ম্যাচ পরিচালনার ক্ষেত্রেও এক নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।